সবকিছু করবা, দাও তাহলে সবকিছু করো, শুধু একজনকে কেন ভাগ দেবা? এইটুকুনি পুরো আরো 3-4 জনকে ডেকে এনে সবাইকে ভাগ দিয়ে কমপ্লিট করে দাও। আগে একজনকে দেবা, পরে আবার একজন এসে বলবে আমার কাছে ভাগ দরকার, তারপর আরো দুটো। না আজকে তাহলে এই বাড়িতে এসেছি বলে তোদেরও তাহলে জ্বালা হয়েছে ভাই। তো জ্বালা তোরা তো শুরু করেছিস, ঝগড়া হয়েছিল বাড়িতে তো হয়েছিল, বাইরে কে করেছিল? না সবাই সব না মেন কথা হচ্ছে সবাই তো ভাই বোন, তো বলেছিল তো মা তো বলেছিল যখন যে উপরে উঠবে তাকে উপরে উঠাবি তোরা। বাড়ির ভাগ তো এইভাবে কেউ বলেনি আমাকে যখন তখন বলতো তাহলে তুমি বাড়ির ভাগ যখন বাড়ি ভাগ করেছে তখন কি আমাদেরকে বলেছিল? তোরা তখন কথা বলিসনি কেন? তখন চুপ করেছিলিস? তখন তো আমরা ভেবেছি লাগবেই না, কিছু নেবো না। সত্যি এটা কি ঝগড়া? ওমা ওমা গো মামা, মাগো 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 মা, কি ঝগড়া বেঁধেছে শাশুড়ি বৌমা ননদে মিলে। এইবার না হাতাহাতি হয়, এইবার না মারামারি শুরু হয়। ওরে মা, ঝগড়া কাকে বলে? ওরে বাবা, এ কি ঝগড়া! ওরে গুতো মারামারি চুলোচুলি। ওরে মা, হাঁড়ি ছুঁড়ে মেরেছে। না খাবই না তোর ভাত, খাবই না তোর ভাত, দরকার নেই তোর ভাত। আমার মেয়েকে খেতে দিবি না? আমার মেয়ে যা করে কোথায় যাবে? বাপের বাড়িতে না থেকে কোথায় যাবে? কোথায় যাবে? হ্যাঁ, তোরা মেয়েটা একটু অশান্তি করে বাপের বাড়িতে এসেছে, তাও থাকতে দিবি না। কোথায় যাবে? বাপের বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? কার পয়সায় খাবে? কোথায়? হে মা, কি ঝগড়া লেগেছে! এরপর তো মারামারি, চুলোচুলি বেঁধে যাবে। চুলগুলো সাবধানে। কোথায় যাব? আগুন জ্বালিয়ে দেবো। দেশলাই কই আগুন জ্বালিয়ে দেবো। 5 লক্ষ টাকা দেবে, নাহলে আগুন জ্বলবে এই বাড়িতে, বলেছিলাম। ভাত রান্না হবে না, আগুন জ্বলবে। আগুন জ্বালাবো, দেশলাই জ্বালাবার আগে ক্যামেরাটা অন করে, কুহু কোকিল, ক্যামেরা অন করে রাখবি। সব কিছুর ক্যামেরা, হুবহু ক্যামেরা চাই। একবারে 2 ননদ বৌদি কন্টিনিউয়াসলি সমস্ত ক্যামেরা। হ্যাঁ, ভাইয়ের একটা নিরীহ ভাইকে 2 কাঠার জায়গা দিয়ে শান্তি হচ্ছে না। বাড়ি করার আগে ভাগ নিসনি কেন? ভাগ নিসনি কেন? বল বাড়ি করার আগে ভাগ নিসনি কেন? এখন বাড়ি করা হয়ে গেছে, দোতলা বিল্ডিং উঠে গেছে, এখন টাইলস লাগানো হয়ে গেছে, প্লাস্টার করানো হয়ে গেছে, সাজানো বাড়িতে দখল। মা যায়, মা লাথি মেরে মা বাড়ি থেকে বের কর, বের কর। ননদকে মাজায় লাথি মেরে বের কর। সাহস কি? হ্যাঁ, থাকবো না? না থাকবে না। আর থাকলে ভাইয়ের বউয়ের পায়ের দিকে তাকিয়ে থাকো। সাহস! মাগো মা, কি মুখ! আর মুখ হবে না কেন? যেমন মা তেমন মেয়ে। হ্যাঁ, অলক্ষণে কাজ কারবার। হাঁড়ির ভেতরে চাল নিয়ে সে হাঁড়ি শুধু চাল বিছানার মধ্যে ছুঁড়ে মেরেছে। ছি, ওপর থেকে ভগবান দেখছে। আর একদম মা মেয়ের হয়ে লড়ছে, আর স্বামী তার বউয়ের হয়ে লড়ছে। অবশ্যই স্বামীকে তার বউকে আর মেয়েকে সেভ করতেই হবে। হ্যাঁ, তোমরা দখল নেবে বললে তো হলো না। যদি দখল দিতেই হয়, পুরো বাড়ি ছেড়ে দেবো। নে খাও, দখল নে, পুরো বাড়িতে নে, ভোগ কর। আমি আমার বউয়ের হাত ধরবো, ছেলে মেয়ে নেব, সোজা ভাড়া বাড়িতে উঠবো। আবার ওর জীবন নতুন থেকে শুরু করব। আমরা স্বামী স্ত্রী যদি ইচ্ছা করি সব কিছু করবো। তোরা নে, খা। তোরা 4 ভাই বোন মিলে, 3 ভাই বোন মিলে খা, আমার বাড়িটা খা। মা খাও, খেয়ে শান্তি পেলে পা। আমি আমার বউ নিয়ে চলে যাব। তো চলো, আজকে ঝগড়াটা তো সেই তুমুল ঝগড়া। উফ মা গো মা, কি মুখ! এই ননদ এইরকম বিষধর, মানে মুখের মধ্যে মনে হচ্ছে কি লবণ দিই, মুখের মধ্যে একবারে মনে হচ্ছে একবারে ঝিনুকে করে একবারে লবণ ঢুকিয়ে দিই। সাহস কত! ভাইয়ের শ্বশুরবাড়ির নিজের সংসার ফেলে এসে ভাইয়ের সুখের সংসারে আগুন লাগাচ্ছে। চলো, স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। সেই আনন্দ পেয়েছি আমি, সেই আনন্দ। যদিও এই অশান্তিটা শুধু এদের বাড়ি নয়, এরকম অশান্তি ঘরে ঘরে। এরা নাটক করুক আর যাত্রা করুক আর থিয়েটার করুক, কিন্তু আমার কিছু ওপিনিয়ন আমি রাখবই। চলো, স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, হাসতে হাসতে কপাল ব্যথা। এই যে প্রথমে নাটক করতে করতে সিচুয়েশনটা কি বাজে জায়গায় চলে আসছে দেখতে পাচ্ছ তো। আমি তোমাদেরকে 2 দিন আগে একটা ভিডিও বলেছিলাম, এরপর হয়তো মারামারিও বেঁধে যাবে। তবে ভীষণ অস্বাভাবিক বেসামাল কথাবার্তা কণিকার ননদের আর কণিকার শাশুড়ির। বিশাল পরিমাণে বেসামাল কথাবার্তা, যে কথাবার্তার কোনো সামাল নেই। কেন আমি বলছি, আমি আমার মতামত দিচ্ছি এখানে, কিন্তু কখনোই তোমরা তোমাদের পার্সোনালভাবে কেউ গায়ে মেখে নিও না। এটা জাস্ট ফর আমার নিজস্ব মতামত। এটা ওরা ভিডিও দিয়েছে সেই হিসেবে, এখানে কাউকে আমি পার্সোনাল অ্যাটাক নয়, কিন্তু এই প্রবলেম প্রত্যেকটা ঘরে ঘরে মোটামুটি হচ্ছে। তো এটা আমি ওদের নাটকটাকেই, এই প্রবলেম মোটামুটি প্রত্যেকের ঘরে আছে সেই হিসেবেই ভিডিওটা করছি। ওদেরটা আদতেও কতটা সত্যি কতটা নাটক সেটা ওরা জানে, কিন্তু আমরা এটাকে একটা নাটকীয় কন্টেন্ট ধরে নিয়ে সেটা অ্যাকচুয়াল প্রত্যেক বাড়ির প্রবলেম
এই সমস্যাটা হয়ে থাকে সেই বিষয়ে আমি কিন্তু আলোচনা করব। এখানে উজ্জ্বল একটা কথা, খুব দামি কথা বলেছে যে যখন বাড়ি করছিলাম তখন তোমরা কেন কেউ কিছু বলনি বা কেন কোনো ভাগ চাওনি। দেখো উজ্জ্বল, ওদের বাড়িতে সবাই সক্ষম, অক্ষম একমাত্র উজ্জ্বল সেই হিসেবে। তা অক্ষমতার জন্যে, এবং অক্ষম হয়েছে কি করতে, মাকে কাজে প্রতিদিন ও বাইকে করে দিয়ে আসতো স্টেশনে নামাতে। বাইকটা যতদূর আমাদের শোনা কথা, ও একটু রাফ গাড়ি চালাতো, এবং ইয়াং ছেলেদেরা কীরকম একটু ডেসপারেট হয়ে গাড়ি চালায় সেটা আমরা সবাই জানি। মানে সেই সময় নাকি ও স্পিডে গাড়ি চালাতো বা এরকম, যাই হোক অ্যাক্সিডেন্ট বলে কেউ হয় না, যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে ওর শারীরিক অবস্থার মানে অধঃপতন ঘটেছে। তো সেখান থেকে মোটামুটি ওদের এতদিন ধরে আমরা যেসব ব্লগগুলো দেখেছি যে ভাই বোন মা মোটামুটি সবাই উজ্জ্বলের জন্য প্রাণ দিয়ে দিতে পারে, আর ও যেহেতু শারীরিক দিক থেকে অক্ষম সেই হিসেবে মোটামুটি ওই বাড়িটা আর জমিটা ওকেই সবাই মিলে দিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে, বাপের ভাগ কেউ নেবে না। মোটামুটি বড় বোনের বিয়ে হয়েছে, সেটাও স্বাভাবিক ঘরে, তার হাজব্যান্ডও চাকরি করে এবং সেও বাড়ি টাড়ি করেছে, ছোটো ননদেরও বেশ জমি জায়গা দেখে ভালো ঘরে বিয়ে দেওয়া হয়েছে, ভাসুরও এক সরকারি চাকরি করছে, আর বাবাও মোটামুটি রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রি উইথ কন্ট্রাক্টারি কাজ করে যেটুকু উপার্জন করেছে মোটামুটি সচ্ছলভাবে চলেছে। তা অক্ষমের দিক থেকে উজ্জ্বলই কর্মের দিক থেকে পিছিয়ে, তো সেই দিকে ভগবান ওর দিকে মুখ তুলে তাকিয়ে যে এই ভিডিও, এই যে ব্লগার হিসেবে ও যে ভিডিওগুলো করতো সেটা বেশ নাম করে এবং ভাইরাল হয়ে ওরা এখান থেকে একটা উপার্জনের জায়গা করে নিয়েছে। তো উপার্জন করেছে বলে যে ওরা শুধু ওদের মতো রেখেছে তা করেনি, এটা কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা ভিডিওই ওরা ওদের মধ্যে ভীষণভাবে মিল ছিল। ওরা বাইরের লোকের সাথে সেভাবে খুব একটা যে মিল রাখতো তা নয়, কিন্তু ওরা ওদের মধ্যে এই যে ননদ বৌদি দেওর ভাসুর স্বামী শ্বশুর শাশুড়ি এদের মধ্যে বেশ একটা বন্ডিং ছিল এতদিন যা দেখেছি। তো সেই জায়গায় তোমরা, আমি প্রথমে ক্লিপসটা দিয়েছি, দেখেই নিয়েছো যে সেখানে সোনা নিজের মুখেই স্বীকার করছে যে হ্যাঁ আমি তো ভেবেছিলাম জমির ভাগ নেব না, আমাদের লাগবে না। ভেবেছিলে লাগবে না, তুমি রিসেন্ট একটা জমি কিনলে, তোমার নিশ্চয়ই অর্থের এতটাও তঙ্গি নয় যে জমি কিনে সে জমির তোমার হচ্ছে ভিত পুজোও হয়ে গেছে। হঠাৎ করে এই বাপের বাড়িতে গেড়ে বসার মানেটা বুঝলাম না, এবং শুধু গেড়ে বসেনি, ভিডিও করেছে। এটা নিয়ে উজ্জ্বলের আপত্তি যে বাড়ির ভেতরে ঝগড়া হচ্ছিল সেটা ভিডিও করে বাইরে বলার কি আছে। তাহলে এখান থেকে আমরা জানতে পারি প্রথম ভিডিও সোনা নামিয়েছে, হ্যাঁ প্রথম ভিডিও আমরা দেখেওছি সোনা নামিয়েছে। তারপর ও একটা বললে এবার একেও এর ক্লিয়ারিফিকেশান দিতে হবে, সেই হিসেবে এও বলছে ধোয়া তুলসী পাতা কেউ না, এখানে ধোয়া তুলসী পাতা কেউ না, এখানে এক্সে বার্কার একজনের থেকে একজন, ওরে বাপরে বাপ, সে কোমর বেঁধে ঝগড়া করার মতন। শাশুড়ি মা গো মা, হ্যাঁ কেন আমার মেয়ে কি খেতে পারে না, কেন আমার মেয়ে, আরে বাবা রান্না করছো যখন সকলের জন্য করো, মেয়ের চাল নিচ্ছ কার টাকা, একদম কণিকা সেখানে কিন্তু ঠিক একটা জবাব দিয়েছে, যেটা আমরা দেখেছি সেই হিসেবে বলছি যে চালটা কার পয়সায়, চালটা কার পয়সা, তাহলে খেতে দিবি না, ননদ বলছে তাহলে থাকতে দিবি না, খেতে দিবি না, তো ভাই বলছে থাকবি থাক, তোরা তোদের মতো থাক, তোদের মতো কর, তোরা তোদের মতো খা। তাহলে খাবার পয়সা ওর কাছে নেই, টাকা বাজার হাট করার মতন উপার্জন করার মতন পয়সা ওর কাছে নেই, অথচ ও বৌদির রোজগারে খাবে, বৌদির পয়সায় খাবে, বৌদির নিন্দা, ক্যামেরাতে বৌদির নামে নিন্দা করে। এটা ভাই কে মেনে নেয়? কন্টেন্ট হিসেবে বলছি, পার্সোনাল আমি ওদেরকে বলছি না, এটা কন্টেন্ট হিসেবে যেটা আমরা ভিডিওতে দেখছি সেই হিসেবে বলছি। মানে উপার্জন কণিকার, বাজারহাট কণিকার, সংসার কণিকার, কিন্তু ও কিছু করে খাবে না, ওই ঝগড়া করবে আর ভাগ চাইবে, 5 লাখ টাকার ভাগ। বাবার মাকে বলছে এখান থেকে তুমি আমাকে 5 লক্ষ টাকার ভাগ দাও, 2 দিন আগের ভিডিও। তার আগে বলছে যদি ভাগ না পাই জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেবো, তবু ভাগ চাই। এইসব মেয়েকে কে ভাব দেবে? আর এই মেয়ে সত্যি কি শ্বশুরবাড়িতে সংসার করার মতন? ওর তো তাহলে ওর বরের একটাই ছেলে মনে হয়, যতদূর আমার মনে হয়, একটু মেমোরিতে, আমি জানি না সঠিক খবর, তোমরা জানলে আমাকে কমেন্টে লিখো। ওর কি কোনো ননদ আছে, বা ওর কি কোনো দেওর আছে, বা ওর স্বামীরা কয় ভাই বোন? যদি একা হয় তাহলে ওই একার বাড়ির সমস্ত ছেড়ে এসে এইখানটায় নেই, সেই 4 ভাগের মধ্যে একটা ভাগ নেওয়ার কি, তার মানে এ কতটা খারাপ হলে যে ও শ্বশুরবাড়িতে সংসার করতে পারেনি। শোনো, শ্বশুরবাড়িতে যে সংসার করতে পারে না সেসব মেয়ে মানুষকে আমি কখনোই ভালো বলি না,
আমার চোখে তারা কখনোই ভালো হয় না, কারণ সেসব আলাদা। যারা সত্যিই সংসার করা যায় না, যাদের সাথে সত্যিই থাকা যায় না, সত্যি মানসিক দিক থেকে ভীষণভাবে টর্চার করে যেসব স্বামী বা শ্বশুরবাড়ির লোকরা, সেগুলো আলাদা। দেখো উজ্জ্বলের মায়ের কিন্তু মুখ, এখানে উজ্জ্বলের মা নিজেকে নিজে ছোট করছে এইভাবে ক্যামেরার সামনে, যে হারে মুখ। উনি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, উনার যে প্রবলেমের সলিউশন বের করবে সেটা তো নয়, উল্টে মেয়ে আর বৌমার মাঝখানে এমনভাবে মেয়ের পক্ষ নিয়ে কথা বলছে যে পরের মেয়ে খারাপ। দেখো ওই পরের মেয়ে কিন্তু তোমার টালির ঘর থেকে দোতলা অট্টালিকা বানিয়েছে, পরের মেয়ে খারাপ বললে তো শুনবো না। আমরাও পরের মেয়ে, আমরাও পরের ঘর থেকে মেয়েরা এসেছি। স্বামীর সুখে নিজের সুখ, স্বামী উন্নতিতে নিজের উন্নতি, এবং এমনকি স্বামী যখন নিজে রোজগার করে তার ভাই বোন মা বাবা সবাইকে দেখছে, তাতেও ভাবছি যে স্বামীটাকে তো আমি আমার বাপের বাড়ি থেকে আনিনি, স্বামীটা এই বাড়িরই ছেলে, এগুলো কর্তব্য, এগুলো করতে হবে। দেখো আমাকে দিয়ে সবার বিচার হয় না, বা আমি সবার মধ্যে আমাকে নিজেকে ফেলিও না। কিন্তু যেমন উজ্জ্বল কিছু কথা আমার কাছে কিছু কথা ভালো লেগেছে, যে তুমি যদি তোমার মেয়েকে বাঁচাও, আমাকেও তো আমার বউ বাচ্চাকে বাঁচাতে হবে, বা আমাকেও তো আমার বউ বাচ্চাকে সেভ করতে হবে। অশান্তিটা পারিবারিক ছিল, এটা ক্যামেরা করে কেন বাইরে গেল? বাড়িতেও যেটা হচ্ছিল, আর এটা স্বাভাবিক। তুমি আসছো যাচ্ছ, সপ্তাহের মধ্যে আসছো যাচ্ছ, সবাই মেনে নেবে, কিন্তু যখনই তুমি গেড়ে বসবা, সেটা কিন্তু চট করে কেউ মেনে নিতে চায় না। কারণ তুমি প্রথমে 1 মাসের জন্য গেড়ে বসবা, তারপরে 2 মাস, তারপরে 3 মাস, তারপরে না ধীরে ধীরে ওই ঘরটাকে দখল করে নেবা। এই দখল করে নিলে না, তাকে ঘর থেকে বের করা যায় না। এদের মন কুচুটে, এরা বদমাস। কারণ যদি মনটা ভালো থাকতো না, তাহলে তো শ্বশুর ঘরটাই করতে পারতো, তাহলে তো আর এই বাপের বাড়িতে এসে মাকে বলতো না আমার 5 লক্ষ টাকা দাবি, আমার 5 লক্ষ টাকা চাই। 5 লক্ষ 5 লক্ষ ছিল তোমার, মানে কি সত্যিকারে রেখে গেছে? তোমার বাবা কি 15-20 লাখ টাকা রেখে গেছে? আজকে কিন্তু উজ্জ্বল ক্লিয়ার করেছে ওপরে কথায় কথায়, যে বাবা ক টাকা রেখে গেছে, ক টাকা দিয়েছে, তোরা খাতা কলমে হিসাব করে নিয়ে আয়। তোর মাকে বল হিসাব করতে, করে ক টাকা আমাদেরকে দিয়েছে, আমাদের পিছনে ক টাকা খরচ করেছে বল। যখন কণিকারদের চ্যানেলগুলো দাঁড়ায়নি, বা অবস্থা খারাপ, সেই সময়ে ট্রিটমেন্ট বলো, বা এরা খুব যে আহামরি ট্রিটমেন্ট করেছে তা নয়, আমরা দেখেছি সব ভিডিওতে। আর হচ্ছে খাওয়া দাওয়া, সেই সময় খাওয়া দাওয়া যে যেরকম রোজগার করেছে সবাই খাওয়া দাওয়াতেই ইনভেস্ট করেছে। হ্যাঁ, ওরা ইনভেস্টটা বেশি খাওয়া দাওয়াতেই করে। যেমন ভাসুর দিয়েছে বাজারহাট করে, শ্বশুর প্রতিদিনের, উনি রাজমিস্ত্রি, প্রতিদিনের যা রোজগার সেখান থেকে বাজারহাট করা, শাশুড়ি লুচি তরকারি বেচে যেটা ইনকাম করেছে সেখান থেকে, ওনার দোকানের আগের দিনের মানে পরের দিন আবার বেচা কেনা হবে, সেই সব মাল কেনা ওই যে লভ্যাংশ থেকে, সেখানে থেকে হয়তো বাজার মাছ ঠাছ বা এরকম গেলো। এমন কিছু নয় যে ওদের খুব আহামরি ভবিষ্যতের জন্য কিছু সিকিওর মানি করে রাখছিল, সেটা নয়। কীরকম যখন তোমরা আউট করছোই বাইরে, তাহলে তোমরা এটা নিয়েও বসো যে তোমার বাবা অ্যাকচুয়ালি কত টাকা রেখে গেছে, এবং যে টাকা রেখে গেছে সে টাকার ভাগ কি সত্যি উজ্জ্বল পেয়েছে, বা উজ্জ্বল কণিকা কি সেই টাকার ভাগ পেয়েছে আর এখন দিতে চাইছে না বোনদেরকে, সেরকম কিছু আছে কি না, সেগুলো অবশ্যই তোমরা ক্লিয়ার করো। কারণ এই রকমভাবে ঝগড়া অন্তপক্ষে ওপেন ক্যামেরায় যা শুরু হয়েছে, এটা মেলোড্রামাটা কিন্তু প্রত্যেকটা মানুষ ভীষণভাবে এন্টারটেন হবে, ভীষণভাবে মজা নেবে, হাসবে। কিন্তু এই ঝগড়া প্রত্যেকের বাড়িতে বাড়িতে কেউ ক্যামেরা খুলে এইভাবে লোকের সম্মুখে আনছে না। সত্যি সবাই অসুখী, সবাই সুখ আমরা এর ভেতর থেকে খুঁজে নিই, নাহলে পার্টিকুলার হিসাব করতে গেলে প্রত্যেকটা মানুষই অসুখী, প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও দুঃখী আছে। এই দুঃখের ভেতরে কিছু টাইমটা খুশি থাকা, কেউ সিনেমা দেখে খুশি থাকে, কেউ পাড়া প্রতিবেশীর সঙ্গে গল্প করে খুশি থাকে, কেউ বাইরে কিছু সময় ঘুরে বেরিয়ে খুশি থাকে, কেউ ভালো খাবার খেয়ে খুশি থাকে। তো এর ভেতরে খুশি থাকা, অশান্তির সব বাড়িতে। তো এদের এই যে এই ননদ বৌদির এই যে অশান্তি লেগেছে, এর ভাসুর বাইরের এই ওই আরেক বোন কোথায়? এরা সবাই মিলে এক জায়গায় বসে এই প্রবলেমের সলিউশন, আদতেও যদি সত্যি এই প্রবলেম ঘটে থাকে তার সলিউশন বের করছে না কেন? এই যে এই রান্না নিয়ে রোজ ঝগড়া, খাওয়া নিয়ে রোজ ঝগড়া, বাজারহাট নিয়ে রোজ ঝগড়া, তো এই প্রবলেমের তো একটা না একটা কোনো সলিউশন বের করতে হবে। তাহলে কি সত্যি উজ্জ্বল তো পরিষ্কার বলে দিচ্ছে, যখন ভাগ নিবি আমি সব ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, একদম সব ছেড়ে দেবো। এটা আমার মনে হয় একদম ন্যায্য কথা আমার তরফে। যখন নিবি ভাগ নে, তোরা সব খা,
সব খা, সব তোরা খা, খেয়ে দেখ তোরা হজম করতে পারিস কিনা। তখন তোদের বিবেক তোদেরকে কুড়ে কুড়ে খাবে। তোদের সব কিছু তোদেরটা তোদের গুছিয়ে রেখে আমার এইটুকু অংশ থেকে যদি তোদের ভাগ নিতে হয় তাহলে তোরা সব খা। বাপরে বাপ, এর ভেতরেও ভিডিও অফ করে রেখে নিচে কাজ করতে গেছিলাম। জিওল মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে পেঁপে কাঁচকলা আলু কেটে গুছিয়ে গাছিয়ে রেখে ভেন্ডি আলু ভাজা, রেমি শাক আসবে না। ও হাঁপিয়ে গেছি গো, হাঁপিয়ে গেছি, পুরোটাই হাঁপিয়ে গেছি। এটার নাম সংসার। এই কথায় কথায় সংসারে হুড়োযুদ্ধ, কখন কি হয়, কখন কি বিদ্যুতিক ঝড় আসে, কোন দিক দিয়ে আসে, কিভাবে আসে কেউ বলতে পারবে না। তো এখন আমাদের নতুন ঝড় অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, ননদ বৌদির ঝড়। সেই ননদ বৌদি ওরে মুখ, বাপরে ভাব, যেমন শাশুড়ি তেমন, কি যে বলে না, যে গাছের যে ফল। বাপরে ভাব, শাশুড়ি মাও কম না গো, এই বয়সেও এখনও শাশুড়ি মার যে দাপট, হাঁড়ি শুদ্ধ চাল যেভাবে বিছানায় রাখলো, নে খাবো না। শাশুড়ি মাটাই দেখো যে হাঁড়ির ভেতরে চাল নেয়া, এগুলো কিন্তু খুব অলক্ষণীয় ব্যাপার, যদিও অনেকে মানে অনেকে মানে না। আমরা এগুলো মানি। চাল ভাতের হাঁড়িতে জল বসিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, চাল অন্য পাত্রে নেবে। এরা হাঁড়ির ভেতরে চাল নিয়ে সেই চাল ধুয়ে ভাত। তো এখানে তো কণিকার তো দোষ দেখি না, কণিকার তো এগুলো শাশুড়ির কাছেই দেখে দেখে শিখেছে। যে আমরা বিচার করতাম না, আমরা একটা টাইমে কিন্তু এগুলো বিচার করতাম, বারবার বলতাম এইভাবে ভাত বসিও না, এইভাবে এইগুলো করো না, ওইভাবে করো না। তো যাই হোক, আবার শুরু থেকে শুরু করছি, শুনেছ তখন, তবুও শুরু থেকে শুরু করছি। মানে যে মুখ শাশুড়ি মায়ের, তার মেয়ের এরকমই আবোল তাবোল বকা, আবোল তাবোল খা। এই উজ্জ্বল যে কথাগুলো বলেছে যে খা, ভাগ নিবি, নে 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 খা, রাক্ষসের মতো তোরা সবাই খা। এগুলো কিন্তু খুব বড্ড গায়ে লাগে যখন তোমার মনের ভেতরে এই ফোন দিয়েছিল যে তোমাদের এরা যখন তখন ভাগ নিতে পারে, যখন তখন ইয়ে করতে পারে। তবে একটা জিনিস এখন বর্তমান, আবেগে গা ভাসালে হবে না ভাই। রক্তের সম্পর্ক রক্তের থাকে না, বাইরের লোকের কাছে তো আশাই করবে না। আবেগে গা কখনোই ভাসাবে না, কারণ আম গাছের ছাল কখনো জাম গাছে লাগে না, আম গাছের ছাল কেটে দেওয়ার পর আম গাছেই লাগতে চাইবে না। সেই জন্যে সব সময় সচেতনতা। এই যে আজকে আমি বলছি এটা ওরা নাটক করছে, কিন্তু বাস্তবে কিন্তু এরকম ঘটনা ঘটছে। আমি এটা বলছি না যে এটা সত্যি ঘটনা বা এরা নাটক করছে। যদি এটা এদের নাটক হয়ে থাকে তো ওরা নাটক করছে, যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে, এই ঘটনা ঘরে ঘরে যখন মানে তুমি দেবা থোবা খাওয়াবা পড়াবা তখন খুব ভালো, খুব ভালো। এরকম তো মানুষই হয় না, এর মতো মানুষ আমরা ভূভারতে দেখিনি। এর জন্য সত্যিকারের আমাদের ফ্যামিলি বন্ডিং, আমরা একে ভাই বোনের জন্যে, আমরা এক মায়ের পেটে ভাই বোন, আমরা একে অপরের জন্য প্রাণ দেবো। দেখো, খাওয়া পড়া নিয়ে তাহলে ভাইয়ের বউ কেন কথা শোনাচ্ছে খাওয়া পড়া নিয়ে? খাওয়া পড়া নিয়ে অ্যাকচুয়ালি কথাটা চলে আসে যখন কাঁধের ওপরে বিবাহিত ননদ তার মেয়েকে নিয়ে চলে আসে। এটা এক দুদিনের কথা নয়, এটা ভবিষ্যতের কথা। আজ ননদ চলে এলো ননদের মেয়েকে নিয়ে, কাল সব ভালো আছে, ভালো থাকলে ভালো, কাল অসুস্থ হবে না বা কাল অন্য কোনো প্রবলেম আসবে না, কাল এই ননদ অন্য কোনো পুরুষ ধরে এই নোংরামি করবে না, বা ননদের মেয়ে আরেকটা বয়স তো হয়েছে ইয়াং মেয়ে, আরেকটা অন্য কোনো ছেলে ধরে রাস্তার মোড়ে কোনো কোথাও কিছু করবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। তারপর সমস্ত ঝামেলা কোথায় আসবে? এই ভাই আর ভাইয়ের বউয়ের কাঁধে। ভাই তো চলাফেরা করতে জানে না, ভাইয়ের বউ আর শাশুড়ি মা। এবার অন্যান্য বোন ভাইরা তখন কি বলবে, তোরা যখন থাকতে দিয়েছিলি, তোরা যখন জানছিসই ওর শ্বশুরবাড়ি ঘর ছেড়ে দিয়ে তোদের বাড়ি যাচ্ছে, তো তখন তোরা আমাদের ডাকলি না কেন, বা তখন ওকে পাঠিয়ে দিলি না কেন? এখন তোদের বাড়িতে থেকে ওই নোংরামিগুলো করছে, তাহলে তোর দায়ভার তোদের, এটা আসবে। তাই এই রকম বিবাহিত এই যুবতী মানে মেয়েকে বাড়িতে রাখাই উচিত নয়, একদম রাখা উচিত না। যে বাড়িতে শক্তমক্ত পুরুষ নেই, যে বাড়িতে শক্তমক্ত গার্জেন নেই, ওই ওর মায়ের তো যা ছিঁড়ি দেখলাম, মা কিচ্ছু, ওর মেয়েকে বরং কী হয়েছে করেছে তো করবে না। আমার জামাই যদি এখন অক্ষম হয় তাহলে এখন কি করবে? ও যদি একটা অন্য ছেলে ধরে, দেখো ধরে ফেলেছে, আর তো কিছু করার নেই। ওর মায়ের এই বক্তব্যগুলোই থাকবে। ওর মা মেয়েকে নিয়ে যে বক্তব্যগুলো রাখছিল সেটা শুনে আমার মনে হচ্ছে মেয়ে যদি অন্য পুরুষও ধরে, সেই সময়ে যখন এরা জিজ্ঞেস করবে যে তোমার মেয়ে যে এরকম পুরুষ ধরছে, পাড়ার লোক যে বলছে বা আমি যে বদনাম হচ্ছি, কি করবে? ধরে ফেলেছে, ধরলে তো আর কিছু করার নেই।
এখন যদি দেখো ও তো ওর শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে, শ্বশুরবাড়িতে নিশ্চয়ই অশান্তি হয়েছে, স্বামীর সাথে নিশ্চয়ই বনিবনা হয়নি, সে কারণে তো বেরিয়েছে। এখন আসার পর যদি কারোরকে ওর পছন্দ হয়ে যায়, কারোর সাথে যদি ও কিছু করে ফেলে, সেটা তো আর আমার হাতে নয়, করে ফেলেছে সেটা মীমাংসা করতে হবে। তোমরা মাথার ওপরে ভাইয়ের বউ, তো তোমরা মীমাংসা করবে না? তাহলে কেউ মীমাংসা চাইতে অন্য লোকের বাড়ি যাবে? ওর শাশুড়ি মায়ের কথা, কণিকার শাশুড়ি মায়ের কথাগুলো এরকমই আসবে। কথা বলার ধরনে বলছি, মানে মানুষটার যে কোনো বিবেক বিবেচনা বা কোনো রকমের যে একটা বড় মানুষের যে বুদ্ধিমত্তা কথা ওনার ভেতরে আমি শুনলাম না এই 3-4টে ভিডিওর ভেতরে। আগাগোড়ার কথা বলছি না, আমি এই 3-4টে ভিডিওর ভেতরে শুনলাম না। কারণ যদি নাটক করে থাকে তাহলে কোন দিকে দলবে কোন দিকে দুলবে না এরা বুঝে উঠতে পারছে না। আর যদি সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে বলবো উজ্জ্বলের মা একদম ভুল বকছে, একদম ভুল বকছে। পরের মেয়ে এই পরের মেয়ে ছিল বলেই তোমার এইরকম ছেলের যে রকম অবস্থা, সেই ছেলেকে দেখে শুনে এবং এতদিন অবধি সুস্থ রেখেছে। তাহলে পরের মেয়ের অবদানটার কথা ভুলে গেলে? পরের মেয়ের রোজগারে পুরো তোমাদের গোটা সংসার চলছে। এবং সেই ইউটিউবে ভিউয়ার্সের কারণেই হোক বা প্রত্যেকটা মানুষ ভিডিও প্রতিবাদের কারণেই হোক, ওর কিন্তু কোনো উপায় নেই ওর শাশুড়ি মাকে অবহেলা করার। দাপটে অবশ্যই বৌমাও যে একেবারে দুর্বল বা একবারে ম্যাও ম্যাও তা নয়, বৌমারও গলার জোর আছে আর বৌমারও বলার আছে, আওয়াজ আছে, গলার আওয়াজ আছে, মানে বলতে পারবে। এবং উনার রোজগারে সব কিছু চলতো বলে উনি সবার উপরে দাপট লহরাও ঘুরিয়েছে, কিন্তু রোজগার করেই ঘুরিয়েছে। এ তো রোজগার না করে ঘোরাচ্ছে। রোজগার করো, তুমি তোমার মেয়েকে নিয়ে তোমার সংসার পাতো। আর যদি সত্যি 2-3 মাস সময় চাও, ভাইয়ের কাছে বলো যে দেখ ভাই 2-3 মাস আমি থাকছি, 2-3 মাসের মধ্যে আমি একটা ঘর ভাড়া দেখে বা যাই হোক আমি আমার মেয়ে নিয়ে আলাদা চলে যাব। কিন্তু তুমি তো তা বলছো না, তুমি বলছো মাকে বলছো আমার 5 লাখ টাকা দাবি, টাকা দাও নাহলে বাড়িঘর তো জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো। ভাবো কত দুঃসাহসিক কথা, না ভাগ নেব নাহলে জ্বালিয়ে পুড়িয়ে দেব। আর কণিকা বলে তো দোতলায় উঠতে দিয়েছে, আমি ওটা ঠ্যাঙের গিট ভেঙে দিতাম। কণিকা হলে তো উজ্জ্বলের অবধি মানে এই বিচার দিয়েছে, যেটা বলছে এটা করছে। আর ওর তো এত সাহস, ওর এখনও দাঁড়িয়ে শাশুড়ি মায়ের সামনে, মানে শাশুড়ি মাও মেয়েকে নিয়ে মেয়ের হয়ে প্রবোধ দালালি মারছে। আমি হলে পায়ের গিট ভেঙে রেখে দিতাম, এতক্ষণে গিট একবারে গুড়িয়ে দিতাম। কারণ সাহস কী করে হয়? তুমি তোমার শ্বশুরবাড়িতে অশান্তি করে এসে তুমি আমার বাড়িতে উঠেছো, তুমি আমার বাড়িতে থাকবে, সেরকমভাবে থাকবে। ভাগ মেয়ে বিয়ে দিতে গেলে লাগে না? মা বাবাকে মেয়ে বিয়ে, ছেলেদের যেমন সত্যিকারের এই জমি জমা যে ভাগগুলো দেয়, একটা মেয়ে বিয়ে দিতে গেলেও কিন্তু একটা বাবা মার খরচ আছে। তারপরে শুধু বিয়ে দেয়া, বিয়ের পর এই জামাই মেয়ে এগুলো থাকে না, করে না? সব করে, সব মা বাবা করে। তারপরেও এখন আইনত দিক থেকে দেখো, আমি আবার আইনের বিরুদ্ধে যেতে পারছি না, আইনত দিক থেকে সমস্ত সম্পত্তির ভাগ এখন ছেলে মেয়ে সমান সমান পায়। সেই জায়গায় যখন ভাইয়ের বউ কোনো কর্তব্যের দিকেই ওরা পিছু পা হয় না, বাড়ি করার সময় টাকাও দিয়েছে, এটাও কিন্তু ওর বোন স্বীকার করেছে যে হ্যাঁ টাকা দিয়েছে, একটা সময় আমার বাড়ি করার সময় আমার দরকার পড়েছিল, টাকা দিয়েছে। তাহলে তোমার যখন প্রয়োজনে অপ্রয়োজনে লাগে, তাহলে সেই ভাইটার তো আর দ্বিতীয় কোনো অপশান নেই। সেখানটায় অনেকেই বোনরা, বেশিরভাগ বোনরাই লিখে দেয় যে না আমি আমার ভাগটা নেব না, আমার বাপের বাড়ির লোক তো আমার জন্য সত্যি করেছে, আর বাপের বাড়ি বলে তো একটা জায়গা আছে, সেখানে আমার ভাইয়ের এইটুকু, যদি বাপের অঘাত থাকতো, বিঘা জমি থাকতো, বিঘা সম্পত্তি থাকতো, ঠিক আছে, এইটুকু জায়গার ভেতরে আর কী ভাগ নেবো, ঠিক আছে এটা আমার ভাইই থাক, এটা আমার ভাইয়ের জন্যে। যেখানে তুমি নিজের জমি কিনে রেখেছো, যেখানে তোমার শ্বশুরবাড়িতে একটা সম্পত্তি রয়েছে, সে জায়গায় তোমার এই বাড়ির ভেতরে এইগুলো না করলেই নয়। এগুলো আছে কিছু ক্রিটিক্যাল, কিছু অসভ্য, কিছু মানে বদমাশ বুদ্ধির আছে। তো যাই হোক, এদের ঝগড়া অশান্তি, তবে এটা ঘরে ঘরে মেটানোটাই ভালো ছিল, কিন্তু এরা তো ঘরে না এনে বাইরে এনেছে। তার জন্যে ঘরের কথা যখনই বাইরে যাবে তখনই কিন্তু সবাই সবার মতামত রাখবে। লেগেছে ননদ বৌদির মধ্যে আগুন। খুব পিরিত ছিল, ভাইয়ের বউয়ের সাথে খুব পিরিত ছিল, খুব ভালোবাসা দেখিয়েছো। এখন কোথায় গেল সেই ভালোবাসা? শাশুড়ি তো বৌমা করে কি ভালোবাসা দেখিয়েছিল,
কোথায় গেল? এখন নাকি পরের মেয়েগুলোই নাকি অশান্তির মূল কারণ। কি সব দোষ পরের মেয়ের? না, সব দোষ পরের মেয়ে। তোমার মেয়েটাও তো পরের মেয়ে হয়ে কারোর বাড়ি গেছে, তাহলে সেই বাড়িতে নিশ্চয়ই আগুন লাগিয়ে এই বাড়িতে ফিরে এসেছে। এই পরের মেয়ের কথা বললে তোমার মেয়েটা কি ওই বাড়ির নিজের মেয়ে? তোমার মেয়েও ঠিক ওই বাড়িতে এই অশান্তি আগুন লাগিয়ে সে আগুন নেভাতে পারেনি, এই বাড়িতে মানে তোমার ভাইয়ের বউয়ের ঘাড়ে এসে বসেছে। অসভ্য! আমি তো আগা পাঁচতলা মারতাম, সত্যি বলছি, আগা পাঁচতলা মারতাম একবারে। এর একটা বিহিত করে তারপর ক্যামেরা ওর ফোন নিয়ে ভেঙে দিতাম, ফোনটা নিয়ে একবারে ভেঙে গুড়িয়ে দেয়া। রোজগার করা, চুলোচুলি করে রোজগার করা, নির্লজ্জ বেহায়া, যেটুকু মান সম্মান পেতে সব ধুলিস্বাদ গেল, সব সব। ভাইয়ের বউয়ের ভাগ নেবে, ভাইয়ের বাড়িতে থেকে ভাগ নেবে, আবার গতর নাড়াবে না। কি হলো? স্বপ্ন দেখেছিস? আমার ঘুমিয়ে স্বপ্ন দেখে ফেললো। ভাইয়ের বউয়ের বাড়িতে থাকবে, নিচের টাইলস কে বসিয়েছে? প্লাস্টার কে করিয়েছে? দেয়াল রং কে করিয়েছে? হ্যাঁ, টালিগুলো সরিয়ে ছাদ ঢালাই কে দিয়েছে? সব টাকাই কি তোমার বাবা মার ছিল? তোমার ভাইয়ের বউয়ের রোজগারের টাকা ছিল না? গান্ডে পিন্ডে যখনই এসেছো বাপের বাড়িতে ভালো মন্দ খেয়েছো, কে খাইয়েছিল? কার চ্যানেল থেকে উপার্জন হয়েছে? তোমার চ্যানেল? তোমার চ্যানেলটা খুলে দিয়েছে কে? হ্যাঁ, আমি ভাইয়ের বউয়ের হয়ে লড়াই করবো, আমি একদম ভাইয়ের বউয়ের হয়েই লড়াই করবো এখন। কারণ এরকম দজ্জাল ননদ যখন রোজগারে গোদা গোদা ইলিশ মাছ, রিঠে মাছের মাথা, কড়াই কড়াই ঝোল, কড়াই কড়াই চর্বি মেটে, কড়াই কড়াই ওই স্টমাক ঠ্যাং, মাংসের ছাল, লাল লাল খাসির ঝোল গদগদ করে এসে যখন বাইরের বাড়ি থেকে বসে খেয়েছো, গিলেছ, আবার ভাগও নেবে, নলা ছিঁড়ে বের করে দেবো একবারে। নলা গলে না, যে মুখ দিয়ে কথা বলছে করে জিভ টেনে ছিঁড়ে রেখে দেবো। খবরদার যদি কোনো ভাগের কথা বলা হয়েছে, সাহস মন্দ না, সাহস। প্রত্যেকটা কথা বললাম, প্রয়োজন হয়েছে, শ্বশুরবাড়িতে অশান্তি হয়েছে, ভাইয়ের বউয়ের সঙ্গে বসে কথা বলো। দরকারে তোমার ফ্যামিলিতে আরও মেম্বাররা আছে। আর এই অসভ্য দুদিন পরেই প্রেম করবে, এই বরগুলোকে ছেড়ে আসার মতলবই হচ্ছে অন্য কোথাও কোনো ডালে, কোনো অন্য ডালে গিয়ে বসবে, এটাই ওর মতলব, এটাই মতলব। আর অন্য ডালে বসলে কিন্তু বলে দিলাম ভাইয়ের বউ আর ভাইয়ের পুরো দোষ পড়বে, মাথায় রেখো। তার জন্যে সবাইকে আগে ডাকো, ফ্যামিলি মেম্বারদের, ভাসুরকে, বড় ননদকে, নন্দাইকে, সবাইকে ডেকে এর একটা বিহিত করো। আর যদি খরচ দিতে হয় সবাই অল্প বিস্তর দিক, সবাই মিলে দিয়ে চালাও, যে যতক্ষণ না ওর কোনো পথ না হচ্ছে, সবাই মিলে দিয়ে ওই একটা চালের ঘর আছে না তোমাদের এইদিকের, একটা টালির ঘর টর আছে না, যেটা আগে থাকতো তোমার শাশুড়ি মা, ওই ঘরে পাঠিয়ে দাও। টাইলসের ঘর থেকে ঘর ধাক্কা দিয়ে নামিয়ে দাও, ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে ওই টালির ঘরটায়, ওই ঘরটায়, এই যে এরকম গলি আছে এইদিকে একটা ঘর আছে না ওদের, ওই পুরনো ঘরে পাঠিয়ে দাও। ওই মা মেয়েকে, অসভ্য, যেমন মা তেমনি মেয়েটাকে তৈরি করছে। ওই মেয়েও কম হবে না। এখন থেকে তিনটেই দেখো এক ক্যাটাগরিতে দাঁড়িয়ে আছে, শাশুড়ি, মা, মেয়ে, নাতনি। ওই কুহুর মা, কুহুর দিদা। হ্যাঁ, কি মুখ রে, বাপরে বাপ! নিয়ে রাখবই না, চালের হাঁড়ি রেখে দিয়ে চলে গেল। সাহস কত, চালের হাঁড়িটা রেখে দিচ্ছ বিছনার মধ্যে? মা লক্ষ্মী, শোনো, মা লক্ষ্মীকে কখনোই ওইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ওরকম ছুটতে নেই। অলক্ষণে কাজ কারবার, বুড়ি হয়ে গেছে তারপর এখনো কাজ কারবার শেখেনি। অলক্ষণে কাজ কারবার কি? ওইভাবে চালের হাঁড়িটা কে ফেলে বিছানার মধ্যে? কে ফেলে? পরের মেয়ে যত অশান্তির গন্ডগোল। এই পরের মেয়ের তো সুনাম গাইতে গাইতে মুখ থেকে ফেনা উঠে যাচ্ছিল কিছুদিন আগে, মানে প্রতিবাদ করলেই পরের মেয়ে ইয়ে হয়ে যায়। হ্যাঁ, পরের সংসার ছেড়ে এসে তোমার মেয়ে কি করছে এদের বাড়িতে? কি করছে? এই জন্যে না এই লাই দিতে নেই, এই কাউকে না এই মাথায় উঠাতে নেই, আর বেশি ননদ পিড়িত মারতে নেই। এই ননদ বেশি পিড়িত মারলে যাকেই তুমি বসতে দেবা, সেই ধীরে 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 তোমার ঘরে শুতে চাইবে।
এটা নিয়ম হয়ে গেছে। তো বিশ্বাস কাউকে করো না। মা বাবাও কিন্তু পাল্টি খায়, ভীষণভাবে মা বাবা পাল্টি খায়। আমারই লাইফে একটা ঘটনা ঘটে গেছে, এটা একদম আমাদের পার্সোনাল, সত্যি বলছি। আমি আমার বলতে কোনো অসুবিধা নেই। জানি না সুব্রত মজুমদার যদি শোনে আমাকে আবার ফস করে ফোনা দেবে কিনা। এখন আমার শ্বশুরবাড়িতে অনেকটা জায়গা ছিল, অনেকটা জায়গা। তাই আমার শ্বশুর হচ্ছে তার সেজন ননদের বিয়ের সময় 2 কাঠা জায়গা বিক্রি করেছিল। ওখানে না জায়গা হচ্ছে বিহারের মাপ। 2 কাঠাটা তোমার মোটামুটি আমাদের এই বাংলার মাপে হচ্ছে প্রায় 2 কাঠা, প্রায় ওদের হচ্ছে প্রায় 3 কাঠার কাছে। বিহারের মাপ একটু বেশি আর বাংলার মাপ কিন্তু কম। ওদের হিসাবে আমি কিন্তু এটা তোমাদের বলতে পারবো না। তা অনেক সামনের পজিশন দিতে বিক্রি করে দিল। আচ্ছা, আরেকটা আমার শ্বশুর পোষ্য ছেলে নিয়েছে, মানে এদের মধ্যে পাতানো সম্পর্ক খুব মায়নে রাখে। পোষ্য ছেলে বলতে সে আমার শ্বশুরকে বাবা ডেকেছে আর আমার শ্বশুর তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছে। তো বাবা টাকাতে আমাদের একদম জমির মেন পজিশন থেকে তাকে থাকার জন্য কিছু জমি দিয়েছে এবং কম দামে, কমের মধ্যে দিয়েছে, একদম মেন পজিশন থেকে। আমার শ্বশুরের কোনো রকমের মানে ভবিষ্যতের চিন্তা বা এটা থাকলে আমার ছেলে মেয়ে থাকবে বা এগুলোর না। ওনাকে যেই ডাকবে, যেই ভালোবাসবে, যেই একটুখানি গল্প করবে, যার সাথেই ওনার হবে, তখনই সে তার নিজে রয়ে গেল এবং তখন যা থাকবে উনি মোটামুটি দান ছত্র করতে করতে উনি ফিরবে। তো সেখান থেকে জমিটা দিয়েছে। এবার কি হয়, যখনই ওই খুব চালাক, ওরা কী করে কিছু কিছু পয়সা জমার পর অল্প জমি দিয়েছিল। তো এবার বলে কি, বাবা যদি তুমি 8-10 হাত জায়গা দিতে তাহলে আমি এখানটায় একটা কারখানা করতাম। তো বাবা বলছে ঠিক আছে, তোর আমার ছেলেকে দিলেও তো দিতাম, আমার ছেলেরা তো ওখানে সব জমি জমা কিনে বাড়ি টাড়ি করছে বা ওরা ভালো আছে, ঠিক আছে তোকে 8-10 হাত নিয়ে দিলাম, 10 হাত। আর 5 হাত দিলে তুমি এখানে আমি একটা ঘর করতাম তোমার নাতনির জন্যে, এখানে করতাম। পয়সা দিচ্ছে, এই নয় যে পয়সা দিচ্ছে না, অল্প মানে অল্প দামে এরকম করতে করতে জমি প্রায় ও টুকটুক করতে করতে আমাদের প্রায় বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিলো। আগেকার তো জমি সামনে অনেকটা ছেড়ে পেছন দিকে বাড়ি করে, তো সেরকমই এখানটায় এবার ভাগটা চলে এসেছিলো। আমার ঠাকুরদার একটা আম গাছ ছিল, আমি ওনার একটা ভিডিওতে দেখিয়েছি, দেখবে ঠাকুরদার আম গাছ। তা ওই আম গাছটা মধ্যে কাঁচা মিটে আম হয়, আর কি আম হয়, আর এরম বড় বড় আম হয়। তখন আমি তোমার সুব্রতদাকে বলছি যে দেখো বাবা তো এই জমিটা বিক্রি করে দিচ্ছে 10,000 টাকা দিয়ে, 10 হাত জায়গায় 10,000 টাকা দিয়ে দিচ্ছে, কারণ তুমি নাও। তোমার তখন শুভ কিন্তু বললো বাবা ওকে বেচবে, ও নেবে, কিন্তু আমাকে বাবা দেবে না, এটা তুমি ইয়ে করে রেখো। আর আমি তবুও ঠাকুরদার হাতের আম গাছটা রয়েছে, বলেই দেখো না। তখন আমি মাকে বললাম, মা যদি তোমার টাকাটা তোমার ছেলে দেয় তাহলে জমিটা তুমি তোমার ছেলের নামে দিয়ে দাও। তা আমার শাশুড়ি কিন্তু বললো, হ্যাঁ আমার ছেলে দিলে সেটা তো ও নিত, সে জায়গায় আমার ছেলে ঘরের জমি ঘরেতেই থাকবে। এইবার জমির টাকাটা শুভ দিয়ে দিল, তাহলে ওকে আর বেচছিল না। এইবার কী হলো, টাকাটা দিয়ে এবার টাকাটা দেওয়ার পর তো জমিটা তো লিখে দিতে হবে। লিখতে যখন গেছে শাশুড়ি মা বাঁশ তুলে তাড়া করেছে, দাঁড়া দেবে, এত তাড়া কিসে, তোর জমি নিয়ে কি কেউ চলে যাচ্ছে নাকি, তোর জমি নিয়ে কি কেউ খেয়ে নেবে নাকি। তো এরকম করাতে তা ও দেখলো যে যাকে আমার বাবা মা যখন সময় হবে তখন লিখে দেবে। এবার বলে না, এইবার আমাদের পায়খানা বাথরুমের ওই এসছে, ওদের ওখানে এরিয়াটার মধ্যে ওই কমিশনার চেঞ্জ যখন হয়, চেঞ্জ হলেই ওই যে হয় না যে এতগুলো বাড়িতে পায়খানা বাথরুম বানিয়ে দিতে হবে এতগুলো ইয়েতে, তাই আমাদের ননদ দেওয়ারদের সাথে ওই এরিয়ার চেয়ারম্যানের বা কমিশনারের বেশ ভালো পরিচয়। তো সেরকম পায়খানা বাথরুমের পেয়েছে, নাম দিয়েছিল, পেয়েছে। এবার কোথায় পায়খানা বাথরুম বানাবে, ওই 10 হাত জায়গা নিয়েছি তার ভেতরে। তখন আমি বলছি কেন, ওটা তো বেচে দিচ্ছিল, ওটা যদি বেচে দিত তাহলে তো ওখানে আর পায়খানা বাথরুম বানাতে পারতো না। এবার সব বলছে বেচে দিলে তো দিতে পারতো না, কিন্তু বেচে তো দেয়নি, এটা তো এখন আমাদের আছে, তাহলে এখন বাবা যদি বানাতে চায় আমি কি করে আটকাবো। শুভর কিন্তু ক্ষমতা নেই ওদের উপরে কথা বলে বা ওটাকে আটকাতে পারিনি আমি, তাও 2-1 কথা বলেছি। তা মা বললো কী হয়েছে, যদি পায়খানা বাথরুম বানানোও থাকে তোমাদেরই তো থাকলো, তোমাদেরই তো জায়গা। এবার যথারীতি যখন শ্বশুর মারা গেছেন তখন জমি জায়গা ভাগ হচ্ছে, তখন কিন্তু ওই 10 হাত জায়গাটা ধরে ভাগ হচ্ছে, 10 হাত জায়গাটা ছেড়ে ভাগ হয়নি। আমি বারবার বললাম কেন, ওটা তো তোমার দাদা কিনে নিয়েছে, ওটা তো কিনে নিয়েছে, তার তো কোনো প্রমাণ নেই, তার তো কোনো লেখালেখি নেই, তার তো কোনো কাগজ নেই। তা আমি বলছি বাবাকে তো দিয়েছিল, বাবা তো বারবার সবাইকে বলেছে যে হ্যাঁ এটা ওর, এটা ওর, এটা ওর।
বলছি কি বাবা কি বলে গেছে না গেছে সেটার এখন না ইয়ে নেই, কাগজপত্রের কথা হবে। তাই ভাগ হয়েছে ওই কাটাটা নিয়ে। তাই আমার এদের ভেতরেও কিন্তু ভাই বোনের বিশাল মিল। আমি তো ওদেরকে অনেক কথাতেই বলেছি যে এরা কিন্তু একে অপরকে সবাই সবার ভাই বোন নিজেদের, কিন্তু দরকারে কেউ ছাড়ে না। তারপরে তো টুকটাক অশান্তি তো হয়েছেই, এর ভাগ নেবে ও, তখন যখন ভাগাভাগি হয় না তখন বিশাল ভাব ভাই বোনদের, বিশাল ভাব। সেই ভাই বোনদেরও একটা একটা করে গজ দাঁত বেরিয়ে আসে যে শেষ কামড়টা মারবই, যতটুক পাওয়া যায়, যেটুকু পাওয়া যায়, এরপর আর কোনো ভাগই পাবো না, এরপর আর কোনো দাবিদারি থাকবে না, বুঝেছো? তাই সত্যিকারে বলছি, নিজের লোক বলো পরের লোক বলো, এখানে পৃথিবীতে কেউ কারণ না, বাপ বাড়া না ভাইয়া, সবসে বড়া রুপাইয়া। তাই এখনও যদিও তারপরে আমাদের জমির ভাগ হলো, তা এবার শুভ তো বড় ছেলে এমনি একটু ক্যাবলাকান্ত বলতে ওনার যত দহরম মহরম আমার সাথে, ওনার যত মুখবাজি গলাবাজি ঝামেলা আমার সাথে, কিন্তু ওনার ফ্যামিলির লোকের কাছে গেলে একবারে মিয়াও মিয়াও করে। তা বলেও আমি একটা কথা বলবো, তা বলে কি আমি অখুশি আছি? আমি অখুশি নেই, ভগবান আমাকে যথেষ্ট দিয়েছে, এবং সবথেকে বড় সম্পদ আমি আমার ছেলেমেয়ের দিকে তাকিয়ে থাকি। দেখো ওরা ভালো থাকলেই আমার কাছে সব ভালো, ব্যাস ওরা ভালো আছে, ভালো খাবে, ভালো পড়বে, ভালোভাবে যে কটা দিন বেঁচে থাকবে, সুস্থভাবে থাকবে, আমার আর কিচ্ছু চাই না। আর আমি কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবো না, আমার শ্বশুরও নিয়ে যেতে পারিনি, আমার শাশুড়িও নিয়ে যেতে পারিনি। আমার শাশুড়ি তিলে তিলে করা সংসার, আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরেই হঠাৎ করে আমার শাশুড়ির ব্রেনের ট্রমা হলো, মানে কি কেমন যেন ভুলে যাচ্ছিল, ভুলতে ভুলতে না কেমন একটু পাগল পাগল টাইপের, মানে এরকম একটা সিমটম এলো। আর বউদের তো তাড়াহুড়ো থাকে, সাথে সাথে দুই বউ সমস্ত জিনিস ভাগ বটরা করে নিয়ে নিল। আমি তো দূরে আছি, আমি আর এক বুঝা দূরে থাকি, আমরা কিছু ভাগ নিইনি, দুই ভাগ যাই। হাঁড়ি কড়াই খুন্তি চামচ বাটি ঘটি মগ মানে সমস্ত কিছু ওরা দুই মিলে ভাগ করে নিল। চোখের সামনে আমার শাশুড়ি তার সাজানো সংসারটাকে এলোথেলো হতে দেখে হয়তো যেটুকু ব্রেনটা ঠিক হতো আর করতে পারলো না, কারণ কী ছবে আর কী ছবে না। আর সে দুই যায় মনে হচ্ছে সে দাকুরুলের মতন বেড়াজাল করে ফেললো, কী ছবে না, কোন ঘরে ঢুকবে কোন ঘরে ঢুকবে না, কার জামা কাপড় তুলবে কারটা তুলবে না, কোন ঘরে চা খাবে তো কোন ঘরে রুটি খাবে না, মানে এরকম একটা সিচুয়েশানে ব্রেনটাও কোথাও না কোথাও একটুখানি আপ অ্যান্ড ডাউন হয়ে গেল। তারপরে শুরু এবার মানে সেকেন্ডের মধ্যে ভেসে যেতে দেখলাম সেকেন্ড। তাই কিচ্ছু আমাদের নয়, কিছু আমরা নিয়ে যাব না, কিছু আমাদের থাকবেও না। যে কটা দিন থাকবো ওই যে হেসে খেলে গল্প করে মজা করে এই আড্ডা মেরে, এটাই কিন্তু আমাদের জীবনে আমাদের সাথে যাবে। তুমি যেটা খাচ্ছ, যেটা পড়ছো, যেভাবে তুমি মানুষের সাথে ব্যবহার করছো, যেভাবে তুমি মানুষের সাথে মিশছই, এটাই তোমার সাথে যাবে। যে তুমি যাওয়ার পরেও যাতে 10টা মানুষ বলতে পারে যে না সত্যিই এই যে মানুষটা ছিল এ কারোর ক্ষতি করেনি, মানুষের উপকার, এক গ্লাস জল দেবে তো কারোর কাছে এক গ্লাস জল কেড়ে খায়নি। এই ননদ বৌদির ঝগড়া বলতে বলতে যাই হোক, এটাও আমাদেরও একটা ফ্যামিলির ম্যাটার। বললাম এই কারণেই যে সব মুখোশ পড়ে থাকে, ভদ্রর মুখোশ, ভালো হওয়ার মুখোশ, কিন্তু ছোবল মারার টাইমে ঠিক ছোবলটা মেরেই দেয়। আমিও ভাবতাম যে নিশ্চয়ই এরা কোনো ভাগটাগ নেবে না, কারণ যেহেতু ভাই অপায় বা যেটা বলতে পারো যে প্যারালাইজড, যেটা সত্যি বলতে আমার মুখ থেকে ওই কথাগুলো গলা থেকে মুখ থেকে উচ্চারণ করতে খারাপ লাগে। তো ওর শারীরিক অক্ষমতার দিক থেকে আমার মনে হয় তাকিয়ে ওর বোনদের উচিত, বা ওর বোনরা হয়তো ডিসিশন নিয়েছে যে না কখনো ভাইয়ের কাছে ভাগ নেব না, এটা আমার ভাই থাক। সেইখানটায় এই মা মেয়ে যা শুরু করেছে এটা সত্যি দৃষ্টিকটু। থামাও, একদম থামিয়ে দাও, বাজে লাগছে তোমাদের। বরং তোমাদের যে চরম শত্রু তার কিন্তু মুখে হাসি ফুটেছে, কারণ কোথাও না কোথাও সে খুশি হচ্ছে। দেখ, শত্রু তোমরাই বানিয়েছো, কারণ তোমরা ক্যামেরাতে এমন এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট করো বা দেখাও, তারপর যখন মানুষ বলে তখন তোমাদের রাগ হয়। তাই এই যেগুলো দেখাচ্ছ, এরপর যে মানুষ যেভাবে তোমাদের বলবে, যেভাবে মানুষ তোমাদের চেকে ধরবে, যেভাবে মানুষের কাছে তোমরা ছোট হবে, সেগুলো কিন্তু তোমরা নিতে পারবে না। চলো, এটা হচ্ছে। আর তোমাদের আমি খুব একটা শুভাকাঙ্ক্ষী নই, তবুও একটা দিনও হলেও যে মনে হয়েছে যে না যাজ্ঞা তোমার আর আমার মধ্যে আর তোমার মধ্যে তো সেই বড়সড় কোনো অঘটন ঘটেনি, বা সেই বড়সড় তোমরাই আমাকে ঝামেলায় ফেলোনি, সেই হিসেবে আমার তরফ থেকে এটা একটা সাজেশন। মানে তোমরা আমাকে ইচ্ছা করলে অনেক বড় ফ্যাসাদে ফেলতে পারতে,
কিন্তু সেদিকে তোমরা ফেলোনি, এই হিসেবে আমি আমার একটা ছোট্ট সাজেশন দিলাম। সেফ থেকো, আর যত তাড়াতাড়ি পারো এই কেচ্ছাটা বন্ধ করে দাও, ক্যামেরার বন্ধ করে দাও। এই নালে নোংরামি বাজে লাগছে, একদম বাজে লাগছে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।